দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের অধ্যায় ৭ হিউম্যান ফিজিওলজি এর লোকোমোশন এন্ড মুভমেন্ট থেকে ফ্র্যাকচার অফ বোন এন্ড ফার্স্ট এইড সম্পর্কে পড়াবো। তোমরা মনোযোগ সহকারে শুনবে। লক্ষ্য করো, স্লাইডে কি দিয়েছি। অস্থিভঙ্গ বা হাড় ভাঙা এবং প্রাথমিক চিকিৎসা। অস্থিভঙ্গ হচ্ছে এমন এক চিকিৎসাগত অবস্থা যেখানে রোগী অভিন্ন হাড়ের কোথাও ভেঙে যাওয়া জনিত অসুস্থতায় ভোগে। প্রচণ্ড শক্তি, চাপ কিংবা বিভিন্ন অসুখে অস্টিওপোরোসিস, অস্থি ক্যান্সার ইত্যাদির ক্ষেত্রে ভঙ্গুর হয়ে যাওয়ায় অস্থিভঙ্গ অবস্থার সৃষ্টি হয়। অস্থিভঙ্গ প্রধানত ৩ ধরনের: সাধারণ, যৌগিক ও জটিল। পরের স্লাইডে দেখো সাধারণ হাড় ভাঙা। যে ধরনের ভঙ্গ অস্থি চামড়া বিদীর্ণ করে বের হয় না, তাকে সাধারণ অস্থিভঙ্গ বলে। এ ধরনের অস্থিভঙ্গে হাড় শুধু দুটুকরা হয়ে যায়, এর বেশি কিছু নয়। হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসে না বলে এ ধরনের অস্থিভঙ্গের আরেক নাম ক্লোজ বা বদ্ধ অস্থিভঙ্গ। সাধারণ অস্থিভঙ্গের সিমটমগুলো কি কি? আঘাতপ্রাপ্ত স্থান সঙ্গে সঙ্গে ফুলে যায়, রক্ত জমে কালো শিরা পড়ে, আঘাতপ্রাপ্ত অঙ্গ নড়াচড়া করতে ব্যথা লাগে এবং ভিতরে সূচ ফোটার মতো ব্যথা অনুভূত হয়। প্রচণ্ড ব্যথা হয়, সামান্য ভারী কোনো জিনিস তুলতে পারে না, হাত পা অসাড় হয়, হাত পা অথবা সন্ধি জয়েন্ট এর আকার পরিবর্তন হয়। দেখো প্রাইমারি ট্রিটমেন্টটা কি। অস্থিভঙ্গের কারণে দেহ কষ্ট যেন না বাড়ে সেজন্য দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রয়োজন। এই চিকিৎসা সম্বন্ধে অজ্ঞ কোনো ব্যক্তি যেন আঘাতপ্রাপ্ত জায়গায় হাতও না দেয়, সে বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং দ্রুত যে পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে তা হচ্ছে অস্থিভঙ্গের মাত্রা ও সঠিক স্থান চিহ্নিত করতে হবে, আঘাতপ্রাপ্ত ব্যক্তির নড়াচড়া বন্ধ রাখতে হবে, সমস্ত ক্ষত পরিষ্কার করতে হবে, রক্ত সঞ্চালনে বাধা হতে পারে এমন টাইট জামা কাপড়, গয়নাগাটি সরিয়ে ফেলতে হবে। তা না হলে ভাঙা হাড়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাবে। ভাঙা হাড়ের জায়গায় রক্ত প্রবাহ, সঞ্চালন ও সংবেদন পরীক্ষা করতে হবে। ভাঙা হাড় যথাস্থানে বসানোর জন্য তার সঙ্গে কাঠের খণ্ড বা বাঁশের চটি বেঁধে দিতে হবে। রক্ত প্রবাহ ও সঞ্চালন পুনর্বার পরীক্ষা করতে হবে। ভাঙা হাড়ের জায়গাটি যেন ফুলে না ওঠে সেজন্য আঘাত পাওয়া জায়গা ৬ থেকে ১০ ইঞ্চি উঁচুতে রাখতে হবে। অস্থিভঙ্গের জায়গায় বরফ দেয়া যেতে পারে, তবে দেখতে হবে জায়গাটি যেন ঠান্ডায় অসাড় হয়ে না যায়। হঠাৎ ও মারাত্মক আঘাত পেয়েছে, আহত ব্যক্তি যেন এমন কিছু মনে না করে সেজন্য তাকে চাঙ্গা রাখতে হবে এবং মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন অংশ সাবধানে নড়াচড়া করতে হবে। মানসিক আঘাতে কাহিল না হলে রোগীকে ব্যথানাশক ওষুধ দিতে হবে। দ্রুত আঘাতপ্রাপ্তের জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। চিকিৎসক প্লাস্টার লাগিয়ে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা ও চিকিৎসাপত্র দেবেন। সাধারণ অস্থিভঙ্গ ৮ সপ্তাহের মধ্যে সেরে যায়। যৌগিক হাড় ভাঙা দেখো। যৌগিক হাড় ভাঙা উন্মুক্ত হাড় ভাঙা নামেও পরিচিত। সাধারণত খেলাধুলার সময় কিংবা সড়ক দুর্ঘটনায় এ ধরনের হাড় ভাঙা ঘটে। তখন হাড়ের টুকরা চামড়া ভেদ করে বেরিয়ে আসে। এটি বেশ জটিল হাড় ভাঙা, কারণ এতে প্রচুর পরিমাণ রক্তপাত হয় এবং দ্রুত সংক্রমণ ঘটে। যৌগিক হাড় ভাঙার ক্ষেত্রেও সাধারণ হাড় ভাঙার মতো প্রাথমিক চিকিৎসা দেয়া যেতে পারে, তবে তা ক্ষণকালীন। কারণ যৌগিক হাড় ভাঙা এত গুরুতর যার অস্ত্রোপচার ছাড়া বিকল্প চিকিৎসা নেই। যৌগিক হাড় ভাঙার টাইপস গুলো দেখো, ধরনগুলো দেখো। হাড় ভাঙার প্রকৃতির ভিত্তিতে যৌগিক হাড় ভাঙাকে ৩ ভাগে ভাগ করা যায়। ধরন ১, ক্ষতের পরিমাণ কম, চামড়ায় ১ সেন্টিমিটার এর বেশি ক্ষত দেখা যায় না এবং রক্তপাতও কম হয়। পাশে দেওয়া আছে বিভিন্ন ধরনের হাড় ভাঙা, সাধারণ, যৌগিক এবং জটিল, দেখে নিবে। ধরন ২, ক্ষতের পরিমাণ বেশি,
চামড়ায় 1 সেন্টিমিটারের বেশি ক্ষত, টিস্যুর ক্ষতি দেখা যায় না এবং চামড়ারও তেমন ক্ষতি হয় না। ধরন 3 তে দেখতে পাচ্ছি, এক্ষেত্রে চামড়া, টিস্যু ও হাড়ের মারাত্মক ক্ষতি হয়। রক্তপাত, সংক্রমণ এড়াতে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয়। যৌগিক হাড় ভাঙার লক্ষণগুলো দেখো: হাড় ভেঙে টিস্যু ও চামড়া ভেদ করে বেরিয়ে আসা, প্রচুর রক্তপাত ও যন্ত্রণাময় ক্ষত সৃষ্টি হওয়া যৌগিক হাড় ভাঙার লক্ষণ। কমপ্লেক্স ফ্র্যাকচার বা জটিল হাড় ভাঙা। জটিল হাড় ভাঙার ফলে বেশ কয়েকটি হাড়, অস্থিসন্ধি, টেন্ডন ও লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। টেন্ডন হচ্ছে পেশিবন্ধনী, লিগামেন্ট হচ্ছে অস্থিবন্ধনী। টেন্ডন মাংসপেশিকে অস্থির সাথে যুক্ত রাখে, লিগামেন্ট অস্থিকে অস্থির সাথে যুক্ত রাখে। যৌগিক হাড় ভাঙার মতো এক্ষেত্রে হাড়ের টুকরা চামড়া ভেদ করে বেরিয়ে আসে। জটিল হাড় ভাঙা নানা ধরনের হয়ে থাকে। প্রধান দুটি হচ্ছে: 1, বহু টুকরা বিশিষ্ট। এক্ষেত্রে হাড় অনেকগুলো ছোট টুকরায় পরিণত হয়, কয়েক টুকরা বিশিষ্ট। এ ধরনের জটিল হাড় ভাঙায় হাড়ের টুকরাগুলো আগের ধরনের চেয়ে সামান্য বড় এবং সংখ্যায় কম থাকে। জটিল হাড় ভাঙার লক্ষণাদি দেখে চিকিৎসক দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা নেবেন, তবে তার আগে এক্স-রে রিপোর্ট দেখে নিতে হয়। এ ধরনের হাড় ভাঙা থেকে রক্ষা পেতে হলে সড়ক পথে সাবধানে চলাচল, উঁচু স্থান থেকে সাবধানে লাফ দেওয়া, বয়স্কদের হাড় ভঙ্গুর হওয়ায় তাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। জটিল হাড় ভাঙার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা বলতে কিছু নেই। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতাল ও চিকিৎসকের কাছে নিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা ছাড়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও পরিচর্যা অব্যাহত রাখা ছাড়া প্রয়োজনে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে রাখা ও খোঁজ খবর নেওয়া ছাড়া কিছু করার নেই। সন্ধির আঘাত ও প্রাথমিক চিকিৎসা। 2 বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। পরীক্ষায় প্রশ্ন হয় অস্থিসন্ধি কি? আবার বলছি, 2 বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। অস্থিসন্ধি প্রধানত 3 প্রকার, যথা তন্তুময়, ফাইব্রাস বা অনর অস্থিসন্ধি। এ ধরনের অস্থিসন্ধির মিলিত অস্থি দুটির প্রান্তদেশ হোয়াইট ফাইব্রাস টিস্যু, সেটা তন্তুময় টিস্যু দিয়ে পরস্পরের সাথে সংলগ্ন থাকে, যুক্ত থাকে, ফলে অস্থিগুলো অনর প্রকৃতির হয়। করটিতে এরকম অস্থিসন্ধি দেখা যায়। করটির মাথার খুলির যে অস্থিসন্ধি, করটিকার যে অস্থিসন্ধি, করটির যে অস্থিসন্ধি, এগুলো অনর প্রকৃতির, তন্তুময়। তরুণাস্থিময় অস্থিসন্ধি বা আংশিক সচল অস্থিসন্ধি, এরকম অস্থিসন্ধিতে মিলিত অস্থি দুটির প্রান্তদেশ পরস্পরের সঙ্গে তরুণাস্থি দিয়ে সংলগ্ন থাকে। পিউবিস সিম্ফাইসিস, শ্রোণীচক্রের দুটি পিউবিক অস্থির সংযোগস্থল এই ধরনের অস্থিসন্ধি। এটা একটা এমসিকিউ। শ্রোণীচক্রের দুটি পিউবিক অস্থির সংযোগস্থল হচ্ছে তরুণাস্থিময় আংশিক সচল অস্থিসন্ধি। এই সন্ধির নাম পিউবিস সিম্ফাইসিস। চলে আসুন নেক্সট, সাইনোভিয়াল বা সচল, এটা বেশি ইম্পর্টেন্ট অস্থিসন্ধি। এরকম অস্থিসন্ধির মিলিত অস্থি দুটি একটি তরলপূর্ণ গহ্বর দিয়ে পৃথক থাকে। এই তরল সংযুক্ত অস্থি দুটিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে অস্থির প্রান্ত আর্টিকুলার তরুণাস্থি দিয়ে বেষ্টিত থাকে। লিগামেন্ট অস্থি দুটিকে সংযুক্ত রাখে এবং টেন্ডন অস্থি দুটিকে পেশির সঙ্গে সংলগ্ন রাখে। তাহলে কি বলছে? লিগামেন্ট কি করে? অস্থি দুটিকে সংযুক্ত রাখে এবং টেন্ডন অস্থি দুটিকে পেশির সঙ্গে সংলগ্ন রাখে। এ ধরনের সন্ধি সচল প্রকৃতির। মানুষের অধিকাংশ অস্থিসন্ধি এ ধরনের, যেমন কাঁধের সন্ধি, কনুই সন্ধি, হাঁটু সন্ধি, গোড়ালি সন্ধি, আঙ্গুলের সন্ধি ইত্যাদি। এরপরে দেখো, দেহের সকল অস্থিসন্ধি অনন্য গড়ন ও সঞ্চালন ক্ষমতা নিয়ে মানবদেহকে সুস্থতা ও কর্মক্ষমতা দান করে। হাত পায়ের লম্বা অস্থিগুলো বেশি ব্যবহৃত হয় বলে ক্ষতির ঝুঁকির মুখেও থাকে বেশি। আঘাতের লক্ষণের প্রকাশ ঘটে হালকা ব্যথা প্রকাশের মাধ্যমে। অস্থিসন্ধি আঘাতপ্রাপ্ত হলে অস্থি, লিগামেন্ট ও অস্থিসন্ধির অন্যান্য টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি তাৎক্ষণিক বা ক্ষণস্থায়ী হতে পারে। এই ক্ষতি তাৎক্ষণিক বা ক্ষণস্থায়ী হতে পারে, দীর্ঘস্থায়ীও। এ বিষয়ে ধারণা অর্জনের জন্য স্থানচ্যুতি বা মচকানো সম্বন্ধে কিছু কথা বলছি, খেয়াল করো। ডিসলোকেশন বা স্থানচ্যুতি একটি অস্থিসন্ধিতে অবস্থিত
দুটি অস্থির মধ্যে একটি সরে গেলে স্থানচ্যুতি ঘটে। সাধারণত প্রচণ্ড আঘাতে হাড়ের স্থানচ্যুতি ঘটে। এর ফলে যে প্রচণ্ড ব্যথা ও অন্যান্য উপসর্গ দেখা দেয় তাতে মনে হতে পারে হাড় হয়তো ভেঙে গেছে। যে হাড়টি আঘাতে অস্থিসন্ধি বা সকেট থেকে সরে যায়, জরুরি চিকিৎসা না করালে তার লিগামেন্ট ও স্নায়ুর ক্ষতি হতে পারে। অস্থিসন্ধিতে অবস্থান করে এমন যে কোনো হাড়ই স্থানচ্যুত হতে পারে। তবে সাধারণত কাঁধ, নিতম্ব ও আঙ্গুলের হাড়ে স্থানচ্যুতি বেশি ঘটে। লক্ষণগুলো দেখো। স্থানচ্যুতির প্রাথমিক লক্ষণ হলো ওই অস্থি তার কাজে অক্ষম হয়, অর্থাৎ ওই অস্থি নড়াচড়া করা যায় না। স্থানচ্যুতি ঘটলে ওই স্থানটিতে প্রচণ্ড ব্যথা এবং রক্ত জমাট বেঁধে বিভিন্ন মাত্রার কালো শিরার সৃষ্টি হয়। স্থানচ্যুতির কারণে অস্থিসন্ধি থেকে সরে যাওয়ার ফলে ওই স্থানটি উঁচু হয়ে ফুলে থাকে। কাঁধ ও নিতম্বের স্থানচ্যুতি ঘটলে হাত ও পা নাড়ানো অসম্ভব হয়ে পড়ে। আঙুলে স্থানচ্যুতি ঘটলে গোটা হাতই অকেজো হয়ে পড়ে। স্নায়ু অথবা রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অস্থিসন্ধি সাময়িকভাবে অবশ হয়ে যায়। প্রাইমারি ট্রিটমেন্টটা দেখো। প্রাইমারি এইড: স্থানচ্যুতি অস্থির নড়াচড়া বন্ধ করতে হবে। কোনো অবস্থাতেই নিজেরাই চাপাচাপি করে বিচ্যুত অস্থিকে পূর্বের স্থানে বসানোর চেষ্টা করা যাবে না। এতে অস্থিসন্ধির চারদিকের লিগামেন্ট, টেন্ডন, পেশি ছিঁড়ে গিয়ে পরিণতি আরো খারাপ হতে পারে। কাঁধ, কনুই সন্ধি বা গোড়ালিতে স্থানচ্যুতি ঘটলে বিচ্যুত অস্থিকে যথাস্থানে বসানোর পর ওই স্থানে চটি বা ব্যান্ডেজ দিতে হবে যাতে অস্থিটি আরো সরে না যায়। ত্বকে ক্ষতের সৃষ্টি হলে পানি দিয়ে পরিষ্কার করে জীবাণুর সংক্রমণ রোধ করতে হবে। ক্ষতস্থান ফুলে গেলে ফোলা কমানোর জন্য আইস প্যাক বা বরফ লাগাতে হবে। ব্যথা উপশমের জন্য ভরা পেটে ব্যথানাশক ওষুধ সেবন করানো যেতে পারে। দুর্ঘটনা যদি মারাত্মক হয় তবে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে হবে। প্রতিরোধ কি দেখো। প্রতিরোধ ব্যবস্থা: দুর্ঘটনায় স্থানচ্যুতি হলে আঘাতের ফলাফল নিয়ে মন্তব্য করা কঠিন, তবে সবসময় সাবধানতা অবলম্বন করলে স্থানচ্যুতির মতো যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। অতএব খেলাধুলা, চলাফেরা বা যানবাহনে চলার সময় আগে থেকে সতর্ক থাকলে অনেক গুরুতর ক্ষতি থেকে বাঁচা সম্ভব হয়। মচকানো বা স্প্রেইন দেখো কি বলছে। অস্থিসন্ধিতে আঘাতের ফলে সন্ধিকে অবলম্বন দানকারী লিগামেন্টের সৃষ্টি হয় অস্বাভাবিক বৃদ্ধি বা টান, কিংবা লিগামেন্ট ছিঁড়েও যেতে পারে। এমন অবস্থাকে সাধারণভাবে মচকানো নামে অভিহিত করা হয়। লিগামেন্ট হচ্ছে টিস্যু নির্মিত স্থূল ব্যান্ড যা সন্ধিকে নির্দিষ্ট দিকে সঞ্চালনের অনুমতি দেয়। কিছু সন্ধি বিভিন্ন দিকে সঞ্চালিত হতে পারে। এ কারণে লিগামেন্টের একাধিক গুচ্ছ অস্থিসন্ধিকে সঠিক বিন্যাসে ধরে রাখে। যখনই অস্থিসন্ধির একটি লিগামেন্টে অতিরিক্ত টান পড়ে বা ছিঁড়ে যায় তখনই মচকানো ঘটে। বলা যেতে পারে মচকানোর প্রাথমিক ধাপে লিগামেন্ট তন্তু শটান হয়ে পড়ে, দ্বিতীয় ধাপে লিগামেন্টের কোনো অংশে চির ধরে এবং শেষ ধাপে লিগামেন্ট ছিঁড়ে যায়। মচকানোর স্থান: মচকানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে গোড়ালিতে। দ্রুত ঘোরাতে বা মোচড়াতে গেলে গোড়ালির বাইরের ও পাশের অংশের লিগামেন্ট ছিঁড়ে এ অবস্থার সৃষ্টি হয়। খেলোয়াড়দের ক্ষেত্রে সবচেয়ে বেশি মচকায় গোড়ালি। সামান্য মচকানো সারিয়ে তোলা গেলেও গুরুতর মচকানোর কারণে অনেকের খেলোয়াড়ী জীবন অকালে শেষ হয়ে যায়। হাঁটুর 4টি লিগামেন্ট কবজা সন্ধির মতো কাজ করে। এগুলো সামনে পিছনে দুপাশে বিন্যস্ত হয়ে হাঁটুকে সচল বা সক্রিয় রাখে। কিন্তু হাঁটুর সামনের দিকে অবস্থিত লিগামেন্ট সম্পূর্ণ ছিঁড়ে গেলে সবচেয়ে ক্ষতিকর মচকানো ঘটে। গাড়ি দুর্ঘটনায় ঘাড় মচকানো রোগীর সংখ্যা বেশি থাকে। গাড়ি হঠাৎ থমকে যাওয়াতে মাথার প্রচন্ড ঝাঁকুনির ফলে মচকানো সৃষ্টি হয়। এক্ষেত্রে গ্রীবা কশেরুকাগুলোর ক্ষতি হয় না, বরং যেসব লিগামেন্ট কশেরুকাগুলো যথাস্থানে রাখতে সাহায্য করে সেগুলোর ক্ষতি হয়। এর ফলে প্রচন্ড ব্যথা ও ঘাড় ফুলে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু কখনো কখনো ঘাড় বেশি বেঁকে গেলে সুষুম্না কাণ্ড মানে স্পাইনাল কর্ড মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যায়। কবজি মচকে যাওয়ার ঘটনাও কম নয়।
বেসবল, ফুটবল, বোলিং, স্কেটবোর্ডিং, টেনিস প্রভৃতি খেলায় কবজি মচকানো সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা হয়ে, এখানে দন্তস্বটা পড়বে না, বিষয় হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ বিপরীতমুখী উল্টে গেলে বৃদ্ধাঙ্গুল সহ যে কোনো আঙ্গুল মুচকে যেতে পারে। এখানে দন্তস্বটা পড়বে না, এটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, সহয়ে নয়, দন্তস্বটা হবে না। পরের স্লাইডে আসো। মুচকানোর লক্ষণগুলো কি? মুচকানোর প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা। অনেক ক্ষেত্রে ব্যথা অনুভবের বিষয়টি দেরিতে হতে পারে। যেমন কোন ব্যক্তি যদি ঘরের ভিতর রঙের কাজ করে এবং দিনের পর দিন, এটা একটা উদাহরণ দিয়েছে আর কি, হাতের ওঠানামা চলে, তাহলে অনেক দিন পর সে মুচকানোর বিষয় টের পাবে। এর কারণ হচ্ছে প্রদাহ, ফুলে যাওয়া ও পেশি আক্ষেপ দেখা দিতে সময় লাগতে পারে। শরীরে ব্যথা হলেই ধরে নিতে হবে কোথাও গন্ডগোল রয়েছে, অর্থাৎ মস্তিষ্কে খবর পৌঁছে যায় কোন অস্থিসন্ধিতে ব্যাঘাত ঘটেছে এবং তার নিরাময় প্রয়োজন বা দরকার। কাজ, ব্যায়াম, খেলাধুলা শেষে ব্যথা সৃষ্টির বিষয়টি নজরে আসে। সন্ধিতে আঘাত পাওয়ার কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে জায়গাটি ফুলে যায়, লিগামেন্ট তন্তু ছিঁড়ে গেলে রক্তপাত হয়। কিছু সময় পর চামড়ার উপরে কালো শিরা পড়ে। মচকানোর জায়গায় ব্যথা ও ফুলে ওঠার সঙ্গে সঙ্গে জায়গা ঘিরে পেশি আক্ষেপের সৃষ্টি হয়, ফলে পেশি শক্ত হয়ে যায়। ব্যথা, ফোলা ও পেশি আক্ষেপ মিলে হাঁটাচলায় দায় হয়ে পড়ে, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়। প্রাথমিক চিকিৎসা দেখো। চিকিৎসা নির্ভর করে মচকানোর ধরন ও ব্যাপকতার ওপর। চিকিৎসকের পরামর্শে নন স্টেরয়েডাল ওষুধ খাওয়া যেতে পারে। এগুলো তোমরা যখন মেডিকেল সায়েন্সে পড়তে যাবে ওখানে ক্লিয়ার হবে। ব্যথা কমানোর জন্য নন স্টেরয়েডাল ওষুধ খাওয়া যেতে পারে। চিকিৎসকের পরামর্শে নন স্টেরয়েডাল ওষুধ খাওয়া যেতে পারে ব্যথা কমানোর জন্য। ভারী কিছু বহন করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। তবে প্রথমেই যা করতে হবে তা হচ্ছে মচকানো গুরুতর হলে দুশ্চিন্তা ঝেড়ে ফেলে প্রাথমিক চিকিৎসা ও বিশ্রাম নিতে হবে। গুরুতর মচকানোর ক্ষেত্রে বিশ্রাম নিতেই হবে এবং 4টি কাজ গুরুত্ব সহকারে করতে হবে। এই 4টি কাজের ইংরেজি শব্দের প্রথম অক্ষর RICE দিয়ে নাম দিয়ে প্রচলিত আছে, যেমন রেস্ট বিশ্রাম আর, আইস বরফ, প্লাস ক্ষত পরিষ্কার কম্প্রেশন সি এবং উচ্চতায় রাখা এলিভেশন ই, সংক্ষেপে রাইস। এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটি হোমওয়ার্ক দিচ্ছি, অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে লেখো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এ পর্যন্ত তোমাদেরকে টোটাল 91টা ক্লাস দিলাম। সামনে তোমরা বিষয়ভিত্তিক যে মূল্যায়ন পরীক্ষা দিচ্ছ সেই উত্তরপত্রগুলো মূল্যায়ন শেষে আবার নতুন করে শুরু করব। আপাতত রেস্ট বা বিশ্রাম। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনলাইন ক্লাসের সাথে থাকবে এবং আরেকবার অনুরোধ, প্রতিটি ক্লাস দেখে নিজেরা কিছু শেখার চেষ্টা করবে। আমি বলে রাখছি, এই ক্লাসগুলো আমি আর তোমাদের শ্রেণীকক্ষে পড়াবো না, এই লেকচারগুলো আর নিব না, কথাটা বলে দিলাম। সুতরাং মাইন্ডিং। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।